একদিকে তালেবান যোদ্ধার দল, অন্যদিকে আমেরিকার গর্বের নেভি সিল। ৬ থেকে ৮ ঘণ্টার এক ধুন্ধুমার যুদ্ধ। সেদিন ময়লা পাগড়ি আর পাঞ্জাবি পরা তালেবানদের সাহসের সামনে আমেরিকার নেভি সিলস পালাতে বাধ্য হয়েছিল। বেশিরভাগ সিলস পাহাড়ে প্রাণ হারিয়েছিল। অথচ আমেরিকা চেয়েছিল তালেবান কমান্ডারকে খতম করবে, নয়তো ধরে আনবে। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন রেড উইংস। সবকিছু প্ল্যান মতো চলছিল, কিন্তু খবর পেয়ে প্রায় ১০,০০০ ফুট উচ্চতায় নেভি সিলসের ৪ সদস্যকে ৩ দিকে ঘিরে ধরে অর্ধশত তালেবান যোদ্ধা। হঠাৎ একজন নেভি সিল পা হড়কে পড়ে যায়। এতেই সে প্রাণে বেঁচে যায়। তাকে আশ্রয় দিয়েছিল এক দয়ালু আফগান কৃষক। অপারেশন রেড উইংসের পরতে পরতে যেমন সাহসিকতা ও আত্মত্যাগের হারহিম করা ব্যাপার আছে, তেমনি মানবিক ব্যাপারও আছে। ক্যাপসুলের আজকের পর্বে জানবেন তালেবান বনাম আমেরিকার নেভি সিলের সেই লড়াইয়ের আদ্যপান্ত, যে লড়াইয়ে আমেরিকার নাক কাটা গিয়েছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার বিধ্বস্ত হওয়ার পর আমেরিকা সরাসরি ওসামা বিন লাদেনের দিকে আঙুল তোলে। লাদেন ইস্যুতে আমেরিকা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। অপারেশন এন্ডিউরিং ফ্রিডমের মাধ্যমে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। কাবুল দখল করা হয়। তালেবানের প্রধান নেতারা পালিয়ে যায় পাকিস্তানের পাহাড়ি অঞ্চলগুলোতে। তালেবান সরকার পতনের পর অনেকে ভেবেছিল যুদ্ধ শেষ, কিন্তু তালেবানরা অন্য ধাতুতে করা। ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে তালেবান নিজেদের পুনর্গঠন করে। পাকিস্তানের কিছু এলাকা থেকে তারা নতুন নিয়োগ, প্রশিক্ষণ এবং অর্থায়ন পায়। আফগানিস্তানের দক্ষিণে কান্দাহার এবং পূর্বে কুনার ও নুরিস্তান প্রদেশে তালেবানরা ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে থাকে। কুনার প্রদেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ প্রদেশের সীমান্ত পাকিস্তানের সাথে লাগোয়া। পাহাড়ি পথগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে গেরিলা যোদ্ধাদের চলাচলের রাস্তা। সোভিয়েত আমলে মুজাহিদিনরা এই পথে পাকিস্তান থেকে অস্ত্র, রসদ এবং যোদ্ধা নিয়ে আসত। এখন তালেবানও সেই একই পথ ব্যবহার করছে। এ অঞ্চলে তালেবানের সবচেয়ে দক্ষ কমান্ডার ছিলেন আহমদ শাহ। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ছিলেন মুল্লাহ শাহ নামে। আহমদ শাহের বয়স ছিল ২৫ থেকে ৩০-এর মধ্যে। তিনি সাধারণ কোনো তালেবান কমান্ডার ছিলেন না। গোয়েন্দা তথ্য অনুযায়ী তার কাছে প্রায় ২০০ যোদ্ধা ছিল। তিনি কুনার এবং নুরিস্তান প্রদেশের পাহাড়ি এলাকায় আমেরিকান সেনাবাহিনীর মাথা ব্যথার কারণ ছিলেন। তার দলের বিরুদ্ধে মার্কিন সেনার কমপক্ষে ২০ জন নিহত হওয়ার অভিযোগ ছিল। তাই মার্কিন স্পেশাল অপারেশন ফোর্স দীর্ঘদিন ধরে আহমদ শাহকে ট্র্যাক করছিল। অনেক চেষ্টার পর তার অবস্থান সম্পর্কে একটু ক্লু পাওয়া যায়। জানা যায় তিনি কুনার প্রদেশের করেঙ্গাল ভ্যালির কাছাকাছি কোন একটি পাহাড়ি গ্রামে আছেন। এ তথ্যের ভিত্তিতেই তৈরি হয় অপারেশন রেড উইংস। বড় গাছের গুড়ি কাটতে বড় কুড়াল লাগে। তাই আমেরিকা সিদ্ধান্ত নেয় তারা নেভি সিলসের মাধ্যমে আহমদ শাহকে খতম করবে। নেভি সিলসের সদস্যরা পারে না এমন কোনো কাজ নেই বললে চলে। দুনিয়ার সবচেয়ে কঠিনতম প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করা হয়। তাদের সম্পর্কে বিস্তারিত নিয়ে ক্যাপসুলের এই ভিডিওটি দেখতে পারেন। আহমদ শাহকে ধরতে আমেরিকান নেভি সিলসের ৪ সদস্যকে পাঠানো হয়। প্রথম জন এই মিশনের কমান্ডার লেফটেন্যান্ট মাইকেল পি মার্ফি। নিউ ইয়র্কের ছেলে মার্ফি ছোটবেলা থেকে আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স এবং সাইকোলজিতে ডাবল ডিগ্রি নিয়ে তিনি নেভিতে যোগ দেন। ২০০১ সালে তিনি কঠিনতম সিল কোয়ালিফিকেশন ট্রেনিং শেষ করেন। মার্ফির পরিবার জানায় আফগানিস্তান যাওয়ার আগে শেষ ফোনে সে বলেছিল এই মিশন শেষ করে ফিরে বিয়ে করবেন। তার বয়স ছিল মাত্র ২৯ বছর। টিমের দ্বিতীয় সদস্য হলেন গানার্স মেড স্পেশালিস্ট ড্যানি ডিয়ার্চ। তিনি ১৯৯৯ সালে নেভিতে যোগ দেন এবং সিল কমান্ডো হিসেবে নিজেকে প্রমাণ করেন। আফগানিস্তানে এটি ছিল তার দ্বিতীয় ডিপ্লয়মেন্ট। ড্যানির পরিবার জানায় তার স্ত্রী মারিয়া তখন অন্তঃসত্ত্বা ছিল। মিশনে যাওয়ার আগে তিনি স্ত্রীকে বলেছিলেন ফিরে এসে নতুন জীবন শুরু করবেন। ড্যানির বয়স ছিল মাত্র ২৮ বছর। তৃতীয় সদস্যের নাম ম্যাথিউ অ্যাক্সেলসন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর তিনি নেভিতে যোগ দেন। শান্তশিষ্ট স্বভাবের ম্যাথিউ যুদ্ধক্ষেত্রে অত্যন্ত দক্ষ ছিলেন। তার বয়স ছিল ২৯ বছর। মিশনে যাওয়ার আগের রাতে ম্যাথিউ তার স্ত্রীকে বলেছিলেন যাই হোক না কেন আমি ভালো করার চেষ্টা করব। চতুর্থ সদস্যের নাম মার্কাস লুট্রেল। বিশাল দেহের এ যোদ্ধা মেডিকেল সেক্টরেও দক্ষ ছিলেন। মেডিকেল ট্রেনিংপ্রাপ্ত একজন যোদ্ধা হিসেবে তিনি যুদ্ধ করতে পারতেন। একই সাথে আহতদের চিকিৎসাও দিতে পারতেন। এই মিশনে একমাত্র তার কপালটাই ভালো ছিল। এ ৪ জনের মূল কাজ ছিল লুকিয়ে পাহাড়ে যাওয়া এবং আহমদ শাহের অবস্থান শনাক্ত করা। ২০০৫ সালের ২৭ জুনের রাত ৪ জন সিল একটি চিনুক হেলিকপ্টারে চড়ে রওনা হয়। হেলিকপ্টারটি সরাসরি লক্ষ্যস্থলে নামেনি, কিছুটা দূরে নামিয়ে দেওয়া হয় যাতে শব্দ শুনে শত্রু সতর্ক না হয়। সেখান থেকে ৪ জন রাতের অন্ধকারে পায়ে হেঁটে পাহাড়ে উঠতে শুরু করে। খাড়া ঢাল, পাথর, ঝোপঝাড় এবং উচ্চতার কারণে শ্বাস নেওয়া কঠিন হয়। তারা প্রায় ১০,০০০ ফুট উচ্চতায় উঠে বিরতি নেয়। সেখান থেকে নিচের গ্রামগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। সকাল হওয়ার আগেই তারা পজিশন নেয়। ২৮ জুন সকালবেলা হঠাৎ কিছু একটা শব্দ শোনা যায়।
এত উঁচুতেও পাহাড়ের ঢাল বেয়ে কয়েকজন মানুষ আসছে, সাথে ছাগলের পাল। 3 জন আফগান নাগরিক, একজন প্রবীণ, একজন মধ্যবয়সী এবং একজন কিশোর। তারা নিরস্ত্র ছিল। তাদের সঙ্গে সিলস টিম তথা টিম মার্ফির চোখাচোখি হয়। সিলস টিমের সামনে এখন 3টি পথ খোলা। প্রথম অপশন, 3 জন গ্রামবাসীকে হত্যা করা। এতে মিশন সিকিউর থাকবে, তাদের অবস্থান অজানা থাকবে, কিন্তু কাজটা সামরিক আইনের বাইরে চলে যায়। দ্বিতীয় অপশন, তাদের বেঁধে রাখা, কিন্তু এত উচ্চতায় তাপমাত্রা কম, বাধা মানুষ বেশিক্ষণ বেঁচে থাকবে না। কাজটা প্রায় হত্যার সমতুল্য। তৃতীয় অপশন, তাদের ছেড়ে দিয়ে এলাকা ত্যাগ করা। মার্কাস লুট্রেলের বর্ণনা অনুযায়ী ড্যানি ডিয়েটস এবং ম্যাথিউ তাদের ছেড়ে দিতে চাননি। মাইকেল মার্ফিও মিশন ব্যর্থ হওয়ার ভয়ে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। টিম মার্ফি দ্রুত পজিশন পরিবর্তনের চেষ্টা করেন। তারা হেলিকপ্টার ডাকার চেষ্টা করেন, কিন্তু পাহাড়ের ঢালে রেডিও সিগন্যাল পাওয়া কঠিন ছিল। এরপর যা হবার তাই হয়। ধারণা করা হয় রাখালেরা তালেবানদের কাছে তথ্য পৌঁছে দিয়েছিল। মাত্র কয়েক ঘন্টায় তালেবানদের একটি বড় দল পাহাড়ে উঠতে শুরু করে। মার্কাস লুট্রেলের বইয়ে তিনি 100-র বেশি তালেবান যোদ্ধার কথা উল্লেখ করেছেন। তবে মিলিটারি অ্যানালিস্টরা ধারণা করেন সম্ভবত 20 থেকে 50-এর মতো আফগান যোদ্ধা পাহাড় বেয়ে উঠছিল। এদিকে সিলস টিমে মাত্র 4 জন। সেটা বড় সমস্যা না। মূল সমস্যা হলো তারা এই পাহাড়ের কিছুই জানে না, কিন্তু তালেবানরা পাহাড়টা তাদের হাতের তালুর মতোই চেনে। তারা জানত কোথা থেকে আক্রমণ করলে সুবিধা পাওয়া যায়, কোথায় ঢাল বেশি, কোন পাথরের আড়ালে লুকানো যায়। তালেবানদের কাছে ছিল AK-47, RPG, রকেট প্রোপেলড গ্রেনেড এবং মেশিন গান। যুদ্ধ শুরু হয় আচমকা। তালেবান বাহিনী পাহাড়ের 3 দিক থেকে এগিয়ে আসে। প্রথম গুলি বিনিময়ের সাথে সাথে 4 জন সিল তাদের পজিশন থেকে পিছু হটতে শুরু করে। পাহাড়ের ঢালে যুদ্ধ করা সবচেয়ে কঠিন, প্রতিটি পদক্ষেপে পড়ে যাওয়ার ঝুঁকি। সিলস টিমের 4 জন তাদের সামর্থ্যের শতভাগ নিংড়ে দিচ্ছিল। কিন্তু যুদ্ধের প্রথম পর্যায়ে ড্যানি গুলিবিদ্ধ হন। তারপরও তিনি যুদ্ধ চালিয়ে যান। মার্কাস লুট্রেল যে ড্যানির ক্ষতকে চিকিৎসা করবে সে উপায়ও নেই, কারণ বাকি 2 জন হিমশিম খাবে। যুদ্ধের মাঝখানে সিলস টিম বুঝতে পারে সাহায্য না আসলে বেঁচে ফেরা যাবে না, কিন্তু সাহায্য চাইতে হলে খোলা জায়গায় যেতে হবে, যেখানে স্যাটেলাইট সিগন্যাল পাবে। আর খোলা জায়গায় যাওয়া মানে তালেবানের গুলিতে ঝাঁঝরা হওয়া। এমন অবস্থায় মাইকেল মার্ফি যা করেন তা ইতিহাস হয়ে আছে। তিনি সেফ পজিশন থেকে বের হয়ে আসেন। মার্ফি খোলা একটি জায়গায় দাঁড়িয়ে তার স্যাটেলাইট ফোন বের করেন এবং কল করার চেষ্টা করেন। তিনি টার্গেটে আছেন এটা জেনেও কল করেছিলেন। গুলি খেতে বেশি সময় লাগেনি। এমন সময় কলও রিসিভ হয়। বেস ক্যাম্পে রিকোয়েস্ট পৌঁছায়। মাইকেল মার্ফি বলেন, আমরা ফাইটে আছি, আমাদের সাহায্য দরকার। তারপর তিনি দলের কাছে ফিরে আসেন। পরে এ সাহসিকতার জন্য মার্ফিকে আমেরিকার সর্বোচ্চ সামরিক সম্মান মেডেল অফ অনার দেওয়া হয়েছিল। তিনি সে পুরস্কার গ্রহণ করতে পারেননি। ওই পাহাড়ই তার শেষ দিন ছিল। যুদ্ধের একটা পর্যায়ে মার্কাস লুট্রেল পাহাড়ের ডাল থেকে প্রায় 100 ফুট নিচে পড়ে যান। একটি বিস্ফোরকের ঝটকায় তার শরীর ছিটকে যায়। পাথরের আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে যান। তার পিঠ এবং পা ভয়ঙ্কর জখম হয়। জ্ঞান ফেরার পর তিনি দেখেন তার 3 সতীর্থ মাইকেল মার্ফি, ড্যানি ডিয়েটস এবং ম্যাথিউ অ্যাক্সেলসন আর নেই। আহমদ শাহের বাহিনীর বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিল তারা। এখন মার্কাস একা, আহত। পাহাড়ের চারপাশে তালেবান। মাইকেল মার্ফির কলে কুইক রিঅ্যাকশন ফোর্স তৈরি করা হয়েছিল। 2টি MH-47 চিনুক হেলিকপ্টার, 2টি AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে উদ্ধারকারী দল রওনা হয়। তাদের লক্ষ্য ছিল সে 4 জন সিলকে উদ্ধার করা। তারা জানত না মাত্র 1 জন কোনো মতে বেঁচে আছে। উদ্ধারকারী দল যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছায় তখন পরিস্থিতি আরও খারাপ হয়। দিনের আলো কমে আসছিল এবং পাহাড়ি আবহাওয়া মাতালের মতো আচরণ করছিল। সামনের চিনুক হেলিকপ্টারটি ল্যান্ডিং জোনের দিকে এগোচ্ছিল। এই হেলিকপ্টারে ছিলেন 8 জন নেভি সিল এবং 8 জন নাইট স্টকার্স। নাইট স্টকার্স হল সেই ফোর্স যাদের স্পেশাল অভিযানে আনা হয়। হেলিকপ্টারটি যখন নামার চেষ্টা করছিল ঠিক তখনই নিচ থেকে তালেবান যোদ্ধারা RPG ফায়ার করে। সেটা হেলিকপ্টারের পেছনের রোটারে আঘাত করে। মুহূর্তের মধ্যে বিশাল সেই চিনুক হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। হেলিকপ্টারে থাকা 16 জন সেনার সবাই তাৎক্ষণিকভাবে মারা যান। এটি ছিল সেই সময় পর্যন্ত নেভি সিলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। অন্য হেলিকপ্টারগুলো তীব্র গোলাবর্ষণ এবং RPG আক্রমণের কারণে পিছু হটতে বাধ্য হয়। রেস্কিউ মিশন ব্যর্থ হয়। এদিকে মার্কাস লুট্রেল একা পড়ে আছে। পা, পিঠ সহ একাধিক জায়গায় বড় বড় ক্ষত তৈরি হয়েছে। এমন অবস্থাতেও মার্কাস প্রায় 7 মাইল হামাগুড়ি দিয়ে ও খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের গভীরে চলে যান, যাতে তালেবানরা তাকে খুঁজে না পায়। প্রচণ্ড তৃষ্ণা এবং যন্ত্রণায় তার অবস্থা করুণ। এমন সময় মার্কাস একজন আফগান গ্রামবাসীর দেখা পান। তার নাম ছিল মোহাম্মদ গুলাব। গুলাব ছিলেন পশতুন কৃষক। পশতুন সংস্কৃতিতে একটা নীতি বহুকাল ধরে চলে আসছে, যাকে বলা হয় পশতুনওয়ালি। এই নীতির একটা অংশ হল নানাওয়াতি, যার অর্থ হল কেউ যদি আপনার কাছে আশ্রয় চায় তবে নিজের জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করতে হবে। গুলাব মার্কাসকে তার গ্রামে নিয়ে যায়, ক্ষত পরিষ্কার করে খাবার দেন। ততক্ষণে তালেবানরা খবর পেয়ে গেছে। তারা গুলাবকে হুমকি দিয়ে বলে, সৈন্যটিকে দিয়ে দাও, নতুবা পুরো গ্রাম চালিয়ে দেওয়া হবে। কিন্তু গুলাব এবং তার গ্রামবাসী অস্ত্র হাতে গ্রামের সীমান্ত পাহারা দেন,
যাতে তালেবানরা ঢুকতে না পারে। কয়েকদিন পর মোহাম্মদ গুলাব একজন গ্রামবাসীকে দিয়ে নিকটস্থ মার্কিন সেনা ঘাঁটিতে একটি চিরকুট পাঠান। সে চিরকুট পেয়ে মার্কিন বাহিনী দ্রুত উদ্ধার অভিযানের পরিকল্পনা করে। 2005 সালের 2 জুলাই মার্কিন রেঞ্জার্স এবং স্পেশাল ফোর্সের একটি বড় দল গ্রামে পৌঁছায়। তারা মার্কেস লুট্রেলকে উদ্ধার করে এবং নিরাপদে নিয়ে আসে। তিনি বেঁচে ফিরেছিলেন, কিন্তু পেছনে ফেলে এসেছিলেন নিথর দেহের 3 বন্ধুকে। এই মিশনে নেভি সিল সহ 19 জন মার্কিন সেনা প্রাণ হারায়। একটা হেলিকপ্টার নষ্ট হয়, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হয় আমেরিকার ইমেজে। বিশ্বের কাছে বার্তা যায় নেভি সিলসও পরাজিত হয়। আপনার কি মনে হয়, সেদিন 4 জনের পরিবর্তে নেভি সিলসের আরও সদস্য পাঠানো যেত, নাকি 1 ডজন নেভি সিলসও তালেবানের সামনে পার পেত না?